সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সড়কে গণপরিবহন চলাচল বন্ধ, দুর্ভোগে সাধারণ মানুষ। যাত্রাবাড়ি মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ, গোলাগুলি, ককটেল বিস্ফোরণ। সমুদ্র মাছ আহরণের দিকে আরো নজর দিতে হবে, সিফুড প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এনআইডি কার্ডে পিতার নাম পরিবর্তন, সন্তানের পরিচয় দিয়ে সরকারি চাকরি পাইয়ে দেন মুক্তিযোদ্ধা রফিকুল, অভিযোগের প্রমাণ পেয়ে দুদকের মামলা। এবং চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় নদী ভাঙনের কবলে শতাধিক বসত বাড়ি, উৎকণ্ঠায় নদী পারের মানুষ, বরাদ্দ পেলেই ব্যবস্থার আশ্বাস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া চুথি। এবার বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং ঢাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের উপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে চলছে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। গেল ৮টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে দেখা যায় মানুষ হেঁটে, রিকশা, সিএনজি ও মোটরসাইকেল দিয়ে কর্মস্থলে যাচ্ছেন। রাস্তায় বিআরটিসি সহ থেমে থেমে দু একটি বাস চলতে দেখা গেছে। বাংলাদেশের স্বাধীন মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতেই পারে, এই পরিবেশ থাকলে তো দেশের কোনো সিস্টেমই হবে না। তো আমার এটাই আবেদন, যাতে এই আন্দোলন বা এই যে অবস্থান পরিস্থিতি সৃষ্টি হয়েছে যাতে সমাধানের পরিবেশে আসে। সংঘর্ষ থামলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। যাত্রাবাড়ির মোড় থেকে চিরং রোড পর্যন্ত অন্তত ৪ জায়গায় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আটকা পড়েছেন শত শত যানবাহন, ভোগান্তিতে পড়েছে কর্মস্থলগামী সাধারণ মানুষ। সকালে অনেক মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। এর আগে বুধবার রাতভর থেমে থেমে আন্দোলনকারী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষ হয়। এদিকে বুধবার রাতে যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ ও চানখার পুলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ হয় হামলাকারীদের। চেষ্টা করা হয় থানা ঘেরাওয়ের। এতে এক তরুণ নিহত হয়। এম এ আজিমের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব। রাত প্রায় শেষ, তখনও পিছু হটেনি কোটা বিরোধী আন্দোলনরতরা। মুহুর্মুহু শব্দে একের পর এক টিয়ার সেল ও শটগানের গুলি ছুড়ছে পুলিশ ও র্যাব। দাউদাউ করে আগুন জ্বলছে যাত্রাবাড়ি থেকে কাজলা টোল প্লাজা পর্যন্ত হাইওয়ে সড়কে। সাংবাদিকদের সামনে তখন অনেকটা অসহায় হিসেবে নিজেদের উপস্থাপন করেন পুলিশ সদস্যরা। এখনো পর্যন্ত আমরা রাস্তা ফ্রি করতে পারিনি। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে জামাত, বিএনপি সহ স্থানীয় ক্ষুব্ধ জনতা যোগ দিয়েছে। তাই পিছু হটানো কষ্টসাধ্য বলেও দাবি করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জামাত শিবির, বিএনপির যে নেতাকর্মী এই এলাকার, ইভেন নারায়ণগঞ্জ থেকে আসা, নারায়ণগঞ্জ, কদমতলী, শনিরাখড়া, রূপগঞ্জ থেকে আসা, বিভিন্ন জায়গা থেকে আসা শত শত লোক তারা রাস্তাটার দখল নিতে চেষ্টা করে। তাদের সাথে আমাদের দফায় দফায় হয় সংঘর্ষ হয়, বাট এখনো পর্যন্ত তারাও রাস্তায় আছে, আমরাও রাস্তায় আছি। আর শিক্ষার্থী বিবেচনায় বড় ধরনের অভিযান চালানো হচ্ছে না বলে মন্তব্য করে র্যাব। আমাদেরকে ওই পরিমাণ জায়গার মধ্যে যেন নিয়ে না যায় যেটাতে আমাদের হয়তো মানুষের জানমালের ক্ষতি করতে হবে। আমরা চাই যে শান্তিপূর্ণ আন্দোলন যেভাবে ছিল এভাবে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। এখন আমাদের এই ধৈর্যের পরিচয়ের গুরুত্ব দিয়ে আমরা আশা করব যে যারা রাস্তায় এসছেন তারা যেন বাড়ি ঘরে চলে যান। এ ঘটনায় এখন পর্যন্ত সিয়াম নামের এক তরুণ নিহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।
দর্শক, এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন যে আসলে সারা দেশে শাটডাউন কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। দর্শক, এই মুহূর্তে বরিশালে যাব। বরিশালে আছেন শফিক মুন্সি। শফিক মুন্সি, জানাবেন সেখানকার পরিস্থিতি। বেলা এখন 11টা বাজে। আজ সারা বাংলাদেশে যে কমপ্লিট শাটডাউন আছে সেটি কিন্তু বাস্তবায়নের জন্য আমরা যেটা জেনেছি যে শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক এবং মহাসড়কে অবস্থান নেওয়া ইতিমধ্যে শুরু করেছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আছি এবং এখানে এসে আসলে যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আসলে মোতায়েন করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের সামনের যে মহাসড়ক সেখানে। এবং আমরা যেটা জেনেছি বরিশালের যে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা আছে তাদের কাছ থেকে যে বরিশালে কিন্তু কয়েক হাজার অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা আমাদেরকে যেটা জানাচ্ছে যে গতকাল কিন্তু বরিশালে প্রায় 8 থেকে 9 ঘন্টা সকল ধরনের সড়ক এবং মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল এবং আজ যেন সেই ধরনের আসলে কোনো অস্থিতিশীল কর্মকাণ্ড না করতে পারে আন্দোলনকারীরা, সেই বিষয়টা আসলে তারা নিশ্চিত করার চেষ্টা করবে। সড়ক মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখার তারা আসলে চেষ্টা করবে এবং এই কারণে কিন্তু এই বরিশাল পটুয়াখালী মহাসড়ক সহ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোর সামনে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে তারপরও আসলে কেন্দ্রীয় কর্মসূচির আসলে অংশ হিসেবে শিক্ষার্থীরা কিন্তু বেলা 11টা থেকে তারা সড়কগুলোতে নেমে আসা, বিচ্ছিন্নভাবে আসলে নেমে আসা শুরু করেছে এবং সেই ব্যাপারটি আসলে চেষ্টা করছে যে যেন আর কি এই তাদের যে আন্দোলন এটা সফল হয়। এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ তথ্য। দর্শক, এবার যাব রংপুরে আমাদের আরেক সহকর্মী রফিকুল ইসলাম আছে। রফিক, আপনি জানাবেন আসলে ক্যাম্পাসের শিক্ষার্থীদের আজকের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি কি তথ্য আছে? সারা দেশে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের খবর জানাতে আজ আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের জাহাজ কোম্পানি মোড় এলাকায়। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আজকে যে সারা দেশে আন্দোলন চলছে সেই আন্দোলনে রংপুরেও কিন্তু সমানভাবে চলছে। আমি একটু বলে রাখি যে রংপুরের যে গুরুত্বপূর্ণ স্থাপনা বা গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ মোড়গুলো কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে রয়েছে। একই সঙ্গে আমি যদি বলি সেটি হচ্ছে যে রংপুরের যে গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যাংক, বিভাগ, অফিস, আদালত চত্বর, বিশেষ করে রংপুরের জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, জেলা স্কুল মোড়, বিশ্ববিদ্যালয়, মডার্ন মোড় সহ মেডিকেল মোড় সহ বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। আমি আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে যেহেতু এই ছাত্রদের সঙ্গে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল এই একত্রতা প্রকাশ করেছে, সে করে পুলিশ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও কিন্তু তল্লাশি করছে, আমরা এমনটি দেখিয়েছি। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের যে এই আন্দোলন, সেই আন্দোলনে তারা যে কোনো মূলায় রংপুরকে তারা শান্ত রাখতে চায়, রংপুরকে ভালো রাখতে চায়, এমনটি তারা আমাদেরকে জানিয়েছিলেন। তো এই ছিল রংপুর থেকে আজকের যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ খবর। পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে রংপুরের সার্বিক পরিস্থিতি কি। দর্শক, এবার যাব সাভারে আছেন আমাদের আরেক সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, আপনি জানাবেন যে আসলে ক্যাম্পাসের এখনকার কি অবস্থা এবং শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে কিনা, শিক্ষার্থীদের আজকের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনাদেরকে যদি জানাই যে গতকালকে কিন্তু সিন্ডিকেট সবার পরই কিন্তু ছাত্ররা যে অপেক্ষমান যে ছাত্ররা আসলে রেজিস্ট্রার ভবনের নিচে তারা কিন্তু এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরই কিন্তু তারা রেজিস্ট্রার ভবনে ভাঙচুর চালায়। এক পর্যায়ে কিন্তু তারা কিন্তু শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। এরপরে কিন্তু প্রশাসন, পুলিশ প্রশাসনটা কিন্তু এই যে রাস্তা আছে এই রাস্তার এই পাশে কিন্তু ছাত্ররা অবস্থান করেছিল এবং আপনাদেরকে যদি দেখাই যে এখানে কিন্তু ছাত্ররা তারা ডালপালা এবং বেঞ্চ ফেলে কিন্তু তারা ব্যারিকেড সৃষ্টি করেছিল এবং অন্য
পাশের চিত্র যদি আপনাদেরকে একটু দেখাই, যে ওই যে অন্য পাশে কিন্তু পুলিশের অবস্থান ছিল। পরবর্তীতে কিন্তু পুলিশ আমরা দেখেছি, পুলিশ কিন্তু তারা বিকালের দিকে তাদেরকে বলার পরে যে তারা কিন্তু বারবার কিন্তু স্লোগান দিতেছিল সে ছাত্ররা, যে তাদেরকে ক্যাম্পাস ছাড়ার জন্য। পুলিশ কিন্তু তখনও ক্যাম্পাস ছাড়ে নাই, কারণ তখনও অবরুদ্ধ ছিল শিক্ষকরা। এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ তারা কিন্তু সামনের দিকে বাড়তে থাকে এবং পুলিশ রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড সহ কিন্তু এবং টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করে ছাত্রদের উপরে। পরবর্তীতে আমরা দেখেছি যে ছাত্ররা কিন্তু সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায়। ছত্রভঙ্গ হওয়ার পরে আমরা দেখেছি যে ছাত্ররা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এক পর্যায়ে আমরা দেখেছি যে সেই ছাত্ররা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার ভবনের যে সামনের যে রাস্তা আছে, যে রাস্তার এখানে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেখানে কিন্তু রাস্তার মধ্যে তারা আগুন দেয় এবং পিকেটিং করতে দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আরও দেখেছি যে এখান থেকে ছাত্ররা কিন্তু তাদের উপরে যখন পুলিশের রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে, তখন কিন্তু তারা পিছু হটতে বাধ্য হয়, এমনটি কিন্তু আমরা দেখেছি। পরবর্তীতে আমরা দেখেছি যে বিকালের দিকে শিক্ষক এবং বিসি মহোদয়কে তার বাসভবন পর্যন্ত অবরুদ্ধ থেকে বাহির করে তাকে এবং শিক্ষকদেরকে নিরাপদে তাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে প্রশাসনের পক্ষ থেকে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন হলে থেকে ছাত্রছাত্রীরা তারা তাদের বের হচ্ছে এবং অনেকেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে তারা রওনা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এখন থমথমে অবস্থা বিরাজ করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে রাতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলগুলোতে 10:30টার দিকে ছাত্ররা যেটা বলেছে যে 10:30টায় থেকে কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল এবং বিদ্যুৎ সংযোগ এবং সকাল 6টার দিকে কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এবং ছাত্ররা আরও অভিযোগ করেছে যে পানি এবং খাবার দোকানগুলো বন্ধ করায় তাদের কিন্তু এখানে তাদের কিন্তু থাকা খাওয়ায় সমস্যা হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু এই হল ছাড়ছে, এমনটি কিন্তু জানিয়েছে। এবং অনেকেই কিন্তু বলেছে যে অনেকেই কিন্তু হল ছাড়বেন না, এমনটিও কিন্তু আমরা শুনেছি। কিন্তু অনেক ছাত্রদের কাছে আমরা শুনেছি যে হলের যে মেন গেট আছে, মেন গেটে তালা ঝুলিয়ে দিয়েছে, এমনটি কিন্তু আমরা শুনেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার ঢাকা রিচা মহাসড়ক আজকে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু স্বাচ্ছন্দ্যে গাড়ি চলাচল করতেছে, কোনো রকম ঢাকা রিচা মহাসড়ক আজকে কোনো অবরুদ্ধ করে রাখা হয়নি এবং সব কিছু স্বাভাবিক আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা দেখেছি যে থমথমে অবস্থা বিরাজ করছে এবং রেজিস্ট্রার ভবনের এখানে শিক্ষক কর্মচারীরাও কিন্তু এখানে আছে, আমরা দেখতে পেরেছি। এবং অনেক হলে দেখেছি যে অনেকেই কিন্তু থাকা খাওয়ার সমস্যা এবং নিরাপত্তাহীনতা দেখিয়ে কিন্তু তারা চলে যাচ্ছে, এমনটিও কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। দর্শক, এবার যাব ময়মনসিংহে আছেন আমাদের আরেক সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, যেহেতু পুরোপুরি শাটডাউন কর্মসূচি চলছে, তো ময়মনসিংহে আসলে যানবাহন কেমন দেখছেন এবং শিক্ষার্থীদের আজকের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আপনি জানাবেন। আসলে সংস্কার আন্দোলনকারীরা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু পালন করছেন। অর্থাৎ আমরা দেখেছি সকাল 11টা থেকেই শহরের বিভিন্ন জায়গা থেকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা নগরীর টাউন হল মোড়ে জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু নানান স্লোগানে মিছিল সহকারে টাউন হল মোড়ে আসছেন। এবং আমরা দেখেছি সারা শহর জুড়েই কিন্তু একেবারেই তমতমে অবস্থা বিরাজ করছে, অর্থাৎ কমপ্লিট শাটডাউন কর্মসূচি, সেই সর্বাত্মক অবরোধ কর্মসূচি তাদের কিন্তু চলমান রয়েছে। এবং সেই কর্মসূচির মধ্যে আমরা দেখেছি শহরে যানবাহন এবং সাধারণ মানুষের সংখ্যাও কিন্তু অনেকটা কমেছে, অর্থাৎ শিক্ষার্থীরা
তারা মিছিল সহকারে টাউন হল মোড়ে আসছেন এবং তারা কিন্তু নানা স্লোগানে এই টাউন হল মোড়কে কিন্তু আসলে মুখরিত করে তুলেছেন এবং তারা বলছেন যে তাদের দাবি, সেই দাবি যদি না মানা হয় তাহলে তাদের যে আন্দোলন কর্মসূচি, সেই আন্দোলন কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন। এবং আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা নিজেদের আত্মরক্ষার কারণে কিন্তু তারা তাদের হাতে যা আছে তাই নিয়ে কিন্তু এই টাউন হল মোড়ে তারা সমবেত হওয়ার চেষ্টা করছেন এবং সর্বাত্মক তাদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, সেই কর্মসূচি পালনের লক্ষ্যে তারা সকলকে কিন্তু আহ্বান জানিয়েছেন এবং সেই লক্ষ্যে আমরা দেখেছি অনেকেই কিন্তু দোকানপাট বন্ধ রেখেছেন এবং তাদের কর্মসূচিকে স্বাগত জানিয়ে অনেক অভিভাবক তারাও কিন্তু টাউন হল মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু জড়ো হয়েছেন। এই বিষয়টি নিয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও কিন্তু বেশ চোখে পড়েছে এবং এই টাউন হল মোড় সহ শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একেবারেই তৎপর রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী বলছেন যে শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে কিন্তু তারা তাদের যে শক্ত অবস্থান, সেই শক্ত অবস্থানে কিন্তু তারা রয়েছেন। আমরা দেখেছি পুলিশ এবং র্যাবের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তারা ময়মনসিংহ নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে টহল জোরদার করেছেন এবং শিক্ষার্থীরাও বলছেন যে আজকের যে তাদের সর্বাত্মক অবরোধ কর্মসূচি, সেই সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে তাদের যত ধরনের আয়োজন, সেই আয়োজনটুকু কিন্তু তারা করছেন। অনেকেই কিন্তু হল ছাড়ছেন সকাল থেকে আমরা লক্ষ্য করেছি এবং অনেকেই হলে জোর করে তারা কিন্তু থাকার চেষ্টা করছেন এবং প্রশাসনকে বাধ্য করছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু হলে অবস্থান করছেন এবং প্রশাসনও কিন্তু তাদের হলে অবস্থান করার দাবি, অর্থাৎ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকালকে আমরা দেখেছি তাদের দাবি কিন্তু মেনে নিতে কিন্তু বাধ্য হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীরা তা হলে অবস্থান করছেন এবং আমরা দেখেছি আনন্দমোহন ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা কিন্তু তারা কিছু শিক্ষার্থী তারা হল ত্যাগ করেছেন এবং বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু তারা হলে রয়েছেন এবং বিভিন্ন বাসা বাড়িতে এবং মেসে কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থানও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আমরা গতকাল রাত থেকেই দেখেছি যে শিক্ষার্থীদের অবস্থান, সেই অবস্থান গতকাল রাতেও কিন্তু শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়কে কিন্তু কোটা সংস্কার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে এবং সেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকে কিন্তু এই নগরীর টাউন হল প্রাঙ্গণে কিন্তু তারা জড়ো হচ্ছেন এবং শিক্ষার্থীরা জড়ো হওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি রাস্তার দুই পাশে বেশ যানজট সৃষ্টি হয়েছে এবং রাস্তায় চলাচলকারীরা কিছুটা ভোগান্তির মধ্যে পড়লেও কিন্তু তারা বলছেন যে শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, সেই দাবি যেন সরকার অচিরেই মেনে নেয়, সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমাদের চোখে পড়েছে এবং শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে তারা তাদের যৌক্তিক দাবিতে যেন আন্দোলন করে, সেই আহ্বান কিন্তু ময়মনসিংহের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন এবং শিক্ষার্থীরা বলছেন তাদের উপরে যদি কোনো আঘাত আসে তাহলে তারা কিন্তু পাল্টা আঘাত করার চেষ্টা করবেন, অন্যথায় তারা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের কোটা সংস্কার আন্দোলন থেকে সর্বশেষ তথ্য। আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে। এবার একটু অন্য প্রসঙ্গ। গভীর সমুদ্রে হাইড্রো ইলেকট্রিক উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সি ফুড প্রদর্শনীতে অংশ নিয়ে কথা জানান তিনি। এ সময় মৎস্য আহরণে বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। মৎস্যজীবী, খামারি, সরবরাহকারী, প্রক্রিয়াজাতকারী, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা অনেকেই আছে এই সেক্টরে কাজ করে। তবে আমরা এখন ব্লু ইকোনমি ঘোষণা দিয়েছি। এই যে সমুদ্র সীমা পাওয়ার পর সমুদ্র সম্পদ আহরণ করা, এই সমুদ্র সম্পদে হ্যাঁ আমাদের খনিজ সম্পদ, তেল, গ্যাস এগুলি যেমন আহরণ করতে হবে, তার মাঝেও আমাদের যেমন গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ, তাছাড়া সি উইড সেটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মানে সম্পদ, যেটা আমরা কিছুটা আমরা পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেছি, সেটা আমরা আরও করতে পারি, সেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। তাছাড়া আমরা সি ফুড এবং অ্যাকুয়াকালচার সেক্টর এটা বৈশ্বিক বাজারে যাতে স্থান পায় বা সেই স্ট্যান্ডার্ড নিয়ে যদি করতে পারি, সেই দিকে আমাদের বিশেষ আরও নজর দেওয়া দরকার।
মুক্তিযোদ্ধা সনদের অপব্যবহার করে বগুড়ায় ৩ ভুয়া সন্তানকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। এরই মধ্যে অভিযোগের প্রমাণ পেয়ে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও সন্তান পরিচয় দিয়ে চাকরি দেয়া আহসান, বেলাল ও ফরহাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সেই সঙ্গে তাদের চাকরি থেকেও করা হয়েছে সাময়িক বরখাস্ত। সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদনে বিস্তারিত। শুধু প্রজাতন্ত্রের কর্মচারী কিংবা রাজনীতিকরাই নয়, দুর্নীতি অনিয়মে জড়ানোর অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম নামের এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। অভিযোগের সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযুক্ত সেই মুক্তিযোদ্ধার এক সহকর্মীর দেয়া চাঞ্চল্যকর এক অভিযোগে দেখা যায়, নিজের কোনো ছেলে না থাকলেও 2 ভাতিজা আর 1 ভাগিনাকে নিঃসন্তান দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় তাদের বিভিন্ন বাহিনীতে চাকরি পাইয়ে দিয়েছেন সোনাতলা উপজেলার রানীরপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। চাকরি পাইয়ে দিতে জালিয়াতি করে তাদের এনআইডি কার্ডেও পিতার নাম পরিবর্তন করে দেয়া হয় মুক্তিযোদ্ধা রফিকুলের নাম। আমাদের বাড়ির উপরে কেস করলাম সিয়াতে বগুড়ায়, ওটাই 1 নম্বর করে। তখন কোর্ট থেকে আমাকে নির্দেশ করা হলো যে আপনাকে বায়োডাটা জমা দেন, যাদের নামে অভিযোগ করছেন। ওই বায়োডাটা তুলবে দেখলাম যে ওনার 2 জনে 7 জন ছিলেন। এদিকে প্রাথমিক অনুসন্ধানে জালিয়াতির সত্যতা পেয়ে এ বছরের 30শে জানুয়ারি রফিকুল ও তার ছেলে পরিচয় দেয়া আহসান হাবিব, বেলাল ও ফরাদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করে দুদক। দুদকের আইনজীবী বলছেন, কোটার অপব্যবহার করে রফিকুল ও অভিযুক্ত 3 যুবক চাকরিতে প্রবেশের পর বেতন ভাতা বাবদ রাষ্ট্রের প্রায় 92,37,000 টাকা আত্মসাতের ঘটনাও দুদকের তদন্তে উঠে এসেছে। 3 জন ব্যক্তিকে যে চাকরি নিয়ে দিয়েছে, 3 জনের কেউই তার সন্তান না। ভুয়া সন্তান দেখায় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কি ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়ে দিয়েছে আবুল হোসেন, এবং আমি মনে করি যে সে একটা রাষ্ট্রীয় অপরাধ করেছে। এর আগে উপজেলা কমান্ডার থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে রফিকুল 102 জন ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করেছেন বলে অভিযোগ স্থানীয় এক মুক্তিযোদ্ধার। আর আমাদের এই সোনাতলাতে বুঝছেন 102 জন আছে ভুয়া মুক্তিযোদ্ধা, বুঝছেন, খালি সব আসে রফিকুলের কাছে। তবে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগকে ষড়যন্ত্র বলছেন রফিকুল ও তার স্ত্রী রেবেকা। আমি কোথাও কোনো মিথ্যার আশ্রয় নেইনি, আমি বরাবরই বলে আসছি আমার পালিত সন্তান, এবং নিজ সন্তানের মতো তাদেরকে আমি সব কিছুই উজাড় করে দিচ্ছি। সাধারণ কোটায় স্বল্প লোক চাকরি ঢুকেছে, সেখানে তো কোটাই ছিলেন, বিএনপির আমলে তো কোটাই নেই, তো সেখানে সেখানে আমরা কোটা আমরা কুটি পাবো মায়না। কোটা জালিয়াতি করে সরকারি চাকরি পাওয়া রফিকুলের পালিত 3 সন্তানের মাঝে আহসান হাবিব পুলিশের নায়েক পদে, বেলাল হোসেন এটিএসআই পদে এবং ফরাদ হোসেন ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন ফায়ার সার্ভিসে। অভিযোগের সত্যতা পাওয়ায় 3 জনকেই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মায় পানি বাড়ায় শুরু হয়েছে নদী ভাঙন। এরই মধ্যে কয়েক দিনে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও কয়েকশো বিঘা ফসলি জমি। এতে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে সীমান্তবর্তী পাঁকা ও দুর্লভপুর ইউনিয়ন। অব্যাহত ভাঙনে চরম উৎকণ্ঠায় দিন কাটছে এখানকার নদীপাড়ের বাসিন্দাদের। ভাঙন বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। নদীর পানি যতই বাড়ছে ততই ভয়ঙ্কর রূপ নিচ্ছে পদ্মা। স্রোত বাড়ায় ভয়াবহ নদী ভাঙনের কবলে শিবগঞ্জ উপজেলার পাকা ও দুর্লভপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা। এরই মধ্যে কয়েকদিনে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও কয়েকশো বিঘা ফসলি জমি। এতে চরম আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তবর্তীরা পৈতৃক ভিটামাটি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। অনেকের আবাদি জমি সহ স্থাপনা হারিয়ে ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। বাড়িঘর সব নেমে চলে গেল, বসত কিনতে পারি না, কিছু কিনতে পারি না। আমরা ওই পারে ছিলাম, আস্তে আস্তে মনে হতে আছে, এখন তো আবার ভাঙতে হবে। 2 কিলো উপরি হবে জমি ভাঙনে ভেঙে গেছে, ঘুমাইতে পাই না। আপনি এটা ব্যবস্থা করেন, আর নদীটা বাইন্ধে দেন আপনার। এমন মানবেতর পরিস্থিতিতেও কেউ পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। কেউ আমার পরীক্ষা প্লেন এগুলা নেমবাচ্চার মান এনপি কেউ আসে না নদীর কান্ধায়, মানে দেখতে আসে না। বাড়ি ঘর ভেঙে আছে, আপনারা দেখতে পাবেন। আমাদের গ্রাম ভাঙতি আছে, আমরা মনে করি নিঃস্ব হয়ে গেলাম। হাজার হাজার সম্পত্তি মনে করি যে ভেঙে চলে যাচ্ছে। আমরা আবেদন জানাচ্ছি যে জায়গাটা রক্ষা করার ব্যবস্থা করতে হবে।
ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে অচিরেই হারিয়ে যাবে সীমান্তবর্তী পাকা ইউনিয়ন, এমন আশঙ্কা স্থানীয় জনপ্রতিনিধির। এই মুহূর্তে যদি এই নদীর দুই পার অর্থাৎ ডান বাম দুই তীর যদি এখনো এর সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে অচিরেই আমার মনে হয় 12 নম্বর ইউনিয়ন পরিষদটি বিলুপ্ত হওয়ার পথে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, অর্থ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। বিসিডিপিটা আমাদের বোর্ড থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ে যাচ্ছে এখন। তারপরে এখানে হলে কাজ করা যাবে, কারণ অনেক এরিয়া ভাঙতেছে। খালি ডিপিপি বানাচ্ছে, স্টাডি হয়েছে, 2 বছর স্টাডি করছে, তারপরে আবার ডিপিপি হয়েছে। স্থানীয়ভাবে পদ্মার ভাঙন রোধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।